আপনাকে স্বাগত। আমি আমি একটু সেলিম ভাই আপনার কাছে যেতে চাই। সেলিম ভাই, আমি আসলে এটাকে কিরকম করে বলবো, আপনাকে আমি বাংলাদেশের রাজনীতির একজন সজ্জন রাজনীতিবিদ হিসেবে জানি, সেজন্য আপনাকে এই প্রশ্নটা করা। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে কিভাবে চলে, মানে তাদের অর্থনৈতিক উৎসটা কি, আপনি আমাদেরকে একটু সহজ সরল, মানে আমি কোনো গোপনীয়তার জায়গা থেকে যেটা ভঙ্গ হয় সেটা আমি জানতে চাইছি না, আমি জানতে চাইছি যে মানিটা ফ্লো করে কিভাবে, সেটা কিভাবে খরচ করা হয়, সেটা কিভাবে, মানে এটা সূত্রটা কি আসলে সেলিম ভাই, মানে গড়ে যদি আমি এলডিপির কথা জানতে চাই, বিএনপির কথা জানতে চাই। আচ্ছা, এখানে বিএনপি বা এলডিপি কে একসাথে করলে হবে না। বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের অসংখ্য সমর্থক আছে, তারা কয়েকবার ক্ষমতায় ছিল, তাদের অনেক সুবিধাভোগী আছে, তারা ওই দলগুলো চালানোর ব্যাপারে তারা তাদের ভূমিকা পালন করে। এর বাইরে জামাতে ইসলামী যে রাজনৈতিক দলটি আছে, তাদের অনেক ব্যবসা বাণিজ্য আছে এবং তাদের কর্মীদের আয়ের একটা উৎস তারা তাদের দলের ফান্ডে জমা দিতে পারে। তারপরে আছে চরমনাই পীর সাহেবের দল, চরমনাই পীর সাহেবের দলের টাকার উৎসের কোনো রকমেরই ঘাটতি নেই। এর বাইরে আপনি যে রাজনৈতিক দলগুলো বলেন ওগুলো আমরা কি ক্ষুদ্র রাজনৈতিক দল গেলে আপনার কোনো রকম অনুদান পাওয়া যায় না। আমরা যারা রাজনৈতিক দলগুলো করি, আমরা আমাদের নিজেদের পকেটে পয়সা খরচ করে রাজনীতি করি। এই ধরনের রাজনৈতিক দলের সংখ্যা 20-25টি আছে। আর বড় দল কথাটা বললাম, ছোট দলগুলো আমরা পরিচালনা করতে খুবই কষ্ট হয় এবং আমরা সেভাবে মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারি না এবং আমাদের দেশব্যাপী কোনো রকম সাংগঠনিক সেই শক্তিও আমাদের নেই। এটা হলো যে বাস্তব অবস্থা। সেলিম ভাই, এখানে দুটো প্রশ্ন। সমর্থক ও সুবিধাভোগী যারা আসলে দলগুলিকে, বড় দলগুলির ক্ষেত্রে আমি বিএনপি, আওয়ামী লীগ বা জামাত ইসলামের কথা বলি, তারা যারা চাঁদা দেন, তারা কি আসলে এর বিনিময়ে কিছু চান না, মানে তারা এই চাঁদাটা শুধু সমর্থন থেকেই দেন? দুটো ব্যাপার আছে এখানে। বড় দলগুলো করলে তার বিভিন্ন রকমের তার অ্যাডভান্টেজ আছে। যেমন বড় দল যদি করে, তার একটা থানা কমিটির সভাপতির একটা সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়, তার একটা রাজনৈতিক মর্যাদা বৃদ্ধি পায়, জনগণের সেলাম পাওয়া যায়, তারপর একটা ভাবসাব থাকে। এর থেকেও তারা এই দলের পিছনে খরচ করে। ধরেন আজকে পল্টন ময়দানে একটা জনসভা, মিরপুর থেকে যে আপনার থানা কমিটির সভাপতি অথবা সেক্রেটারি, তারা কিন্তু নিজ খরচেই কর্মীদেরকে নিয়ে যায় এই কারণে যে তাদের উপর একটা দায়িত্ব আছে এবং তারা ওই দায়িত্বটা পালন করছে। আর দল যদি কখনো সরকারে যায় বা ক্ষমতায় যায়, তাহলে ক্ষমতায় একটা অংশীদার হয়ে তারা সেখানে কিছু সুযোগ সুবিধা পাবে, এই আশার মধ্যে দিয়েই বড় রাজনৈতিক দলগুলো চলে। আর আমরা যারা ছোট রাজনৈতিক দলগুলো আছি, আমরা আমাদের মতো আদর্শ নিয়ে আমরা কখনো জোটবদ্ধ ভাবে, যেমন গণতন্ত্র মঞ্চ 4-5টি রাজনৈতিক দল একটা জোট, এবিপি নূরের একটি রাজনৈতিক দল, এবি পার্টি একটি রাজনৈতিক দল, ববি হাজরা একটি রাজনৈতিক দল, এই কর্নেল অলি সাহেবের একটা রাজনৈতিক দল। এই রাজনৈতিক দলগুলো সাধারণত খুবই আপনার কষ্টে পিষ্টে চলতে হয় এবং তাদের মানে আপনার কর্মসূচি প্রেস ক্লাব কেন্দ্রিক, ঢাকা কেন্দ্রিক। এর বাইরে এই রাজনৈতিক দলগুলোর কোনো দেশব্যাপী কোনো রকমের আপনার রাজনৈতিক চালাতে হয় না। যে কারণে ধরেন আপনার সাকি সাহেব আছেন, তারপর সাইফুল হক সাহেব আছেন, আমি ওনাদের কাছ থেকে দেখেছি যে আসলে ওনাদের রাজনৈতিক দল পরিচালনা করতে ওনাদের আসলে কষ্ট হয়, কারণ এই ছোট দলগুলো থেকে কেউ দান অনুদান দেয় না। তো বিএনপি ও আওয়ামী লীগের ক্ষেত্রে যে মানে যে চাঁদা বা অনুদান বা যে সমর্থনের টাকা এখানে ঢুকে, এটা কি কোনো অডিটের সিস্টেম আছে? এটা কি কোনো একটা অডিট হয়, মানে কি হয় এই টাকাটা আমরা কিভাবে জানি যে কে পায় কে দেয়? এটা আসলে আপনার যেহেতু নিবন্ধিত রাজনৈতিক দলকে প্রতি বছর আপনার তার আয় এবং ব্যয়ের একটা মানে দেখাতে হয়, আপনার উৎস দেখাতে হয়, আয়ের উৎস এবং ব্যয়ের উৎস প্রতি বছর অডিট করে সাবমিট করতে হয়। ওই রাজনৈতিক দলগুলো ওইভাবেই অডিট করে। বাংলাদেশের সামাজিক আর্থসামাজিক রাজনৈতিক যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষিতে একজন ব্যবসায়ী যদি কোটি টাকা ইনকাম করে, সে 1 লক্ষ টাকা ইনকাম করে না, এরকম দেখিয়ে যেরকম ভাবে আয় সাবমিট করে, রাজনৈতিক দলগুলো ঠিক সেইভাবেই তাদের আয় ব্যয়টা সাবমিট করা হয়। এই নিয়ে তেমন কোনো প্রশ্ন তোলার বা স্বচ্ছতার কোনো রকম জায়গায় এখন পর্যন্ত এসে পৌঁছেনি। ওকে, আপনাকে ধন্যবাদ। আমি শুধু এই পর্যায়ে শেষ প্রশ্ন করতে চাই, রাজনৈতিক দল করা কি একটি লাভজনক ব্যাপার বা একটি লাভজনক ব্যবসা? মানে আমি বলতেছি হচ্ছে যে লাভজনক ব্যবসায় একটা রাজনৈতিক দল করাটাকে নেওয়া যাইতে পারে কিনা? কারণ আমরা দেখতেছি যে নতুন রাজনৈতিক দলগুলো নিবন্ধন নেওয়ার জন্য যারা হাজির হচ্ছে, তাদের মধ্যে এরকম অনেক রাজনৈতিক দল দেখতেছি যে যাদের কথা আমরা আগে কখনো শুনি নাই, কিন্তু খুবই আগ্রহ নিয়ে তারা একটা রাজনৈতিক দলের একটা নিবন্ধন করতে যাচ্ছে, তারা নিবন্ধন করতেছে বা নিবন্ধন চাচ্ছে, একটা মার্কা চাইতেছে। এইটা কি একটা মানে ভালো ব্যবসা? মানে আসলে এখন যেভাবে ব্যাঙের ছাত্রার মতো প্রতিদিন রাজনৈতিক দলগুলো জন্ম নিচ্ছে, এতে করে একজন রাজনৈতিক কর্মী হিসাবে নিজেকে খুব হীন এবং দীন মনে হচ্ছে। আমি প্রায় 53 বছর বয়স পর্যন্ত রাজনীতি করি। আমি আন্তরিকভাবে বিশ্বাস করি, আমি যদি রাজনীতি না করতাম তাহলে আমি পৃথিবীর সবথেকে সুখী ব্যক্তিটি হতাম। আমার জীবনের সমস্ত সময়টা আমি রাজনীতিতে ব্যয় করছি। আমি শুধু দিয়েই গেছি, কিছু পাইনি। জনগণের ভালোবাসা পেয়েছি, জনগণের অকুণ্ঠ সমর্থন পেয়েছি, জনগণ একজন মানে সজ্জন ব্যক্তি হিসেবে আমাকে জানে। সেলিম ভাই, কেউ তো আর আপনাকে কপালে পিস্তল মানে ঠেকায় রাজনীতি করাচ্ছেন। আপনি তো এর থেকে এক্সিট 30 বছর আগে নিতে পারতেন, 40 বছর আগে নিতে পারতেন, 20 বছর আগে নিতে পারতেন, আজকেও নিতে পারেন। So why are you pursuing this thing? এটাই ব্যর্থতা, এটাই পাচ্ছি না। এটা করার জন্য অনেক রকমের কখনো মানে সাধু সন্ন্যাসীর কাছে নিয়েছি, কখনো নিজে মেডিটেশন নিয়েছি, কিন্তু আসলে এই যে ভুটটা কাঁচের মধ্যে চেপে পড়ছে, এক ক্লাস 9-10 থাকা অবস্থায় সেখান থেকে আসলে বেরিয়ে আসতে পারছে, এটাই বাস্তব সত্য কথা। খুবই ইন্টারেস্টিং। দল করা লাভজনক কিছু না, রাজনৈতিক দল করা লাভজনক কিছু না, এটা অত্যন্ত কষ্টকর ব্যাপার এবং প্রচন্ড রকমের ধৈর্য ধরে মুসরতের সাথে লেগে থাকতে হয়। আমার সাথে যারা ছাত্র রাজনীতি করেছেন, অনেক রাজনীতিবিদ হারিয়ে গেছেন, আমরা যাদেরকে দেখে রাজনীতি উদ্বুদ্ধ হয়েছে তারাও হারিয়ে গেছেন, কিন্তু আমরা কোনো রকম টিকে আছি এবং জনগণ আমাদেরকে চিনে ভালো জানে। এই শুধু এই আত্মতৃপ্তি নিয়ে রাজনীতিতে আছে।
জনাব সারোয়ার তুষার, আপনি একজন প্রবীণ রাজনীতিবিদের কাছে শুনলেন, যার প্রায় 50 বছর ধরে তিনি সক্রিয় রাজনীতির সঙ্গে আছেন। আমি শুনে আজকেও বিস্মিত হয়েছি, যদিও আমি সেলিম ভাইকে অনেক বছর ধরে চিনি, কিন্তু সেলিম ভাই প্রায় 70-এর কাছাকাছি বয়স এবং তার 50 বছরের মতো রাজনৈতিক অভিজ্ঞতা হয়ে গেছে, সেটা শুনে খুবই অবাক হয়েছে। আমি একজন তরুণ রাজনীতিবিদ হিসেবে জনাব সারোয়ার তুষার আপনার কাছে একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে এরকম যে আসলে এটা আসলে গুচ্ছ প্রশ্ন। আমরা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বলতে শুনেছি তার পিয়ন 400 কোটি টাকা নিয়ে চলে গেছে, তা তিনি ধরতেও পারেননি। আজকে আমরা দেখলাম আপনাদের দল করতেন এরকম একজন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার যে সহকারী একান্ত সচিব, তাকে আসলে বহিষ্কার করা হয়েছে। কেউ কেউ বলছেন যে তিনি 311 কোটি টাকা নিয়েছেন, কেউ কেউ বলছেন যে সুইজারল্যান্ডে বাড়ি আছে, তিনি অনেক সম্পদ করেছেন, এরকম আরো অনেক অভিযোগ আমরা শুনছি। কিন্তু আমার কথা হচ্ছে যে জনাব এপিএস এই কাজগুলি কখনোই করতে পারতেন না যদি না তার বস অর্থাৎ উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এটাতে তাল মিলিয়ে চলতেন, কারণ তার তো কোনো নির্বাহী ক্ষমতা নেই। এই ব্যাপারটি আপনারা কেমনভাবে দেখছেন? এবং একইভাবে আপনাদের গাজী সালাউদ্দিন তানভীর, যিনি এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব ছিলেন, তাকেও আসলে বাদ দেওয়া হয়েছে, কারণ তার বিরুদ্ধে প্রায় একই ধরনের অভিযোগ স্বাস্থ্য উপদেষ্টার আরেকজন ব্যক্তিগত কর্মকর্তা। আপনি এগুলিকে কেমন ভাবে দেখছেন? আসলে মানে আপনার রাজনৈতিক দলটা মাত্র শুরু করেছেন, 2-3 মাসের মধ্যে অনেক বেশি জাজমেন্টের জায়গায় আপনারা পড়তেছেন, কিন্তু আসলে এইসব দুর্নীতির প্রশ্নে, টাকা মারার প্রশ্নে আপনারা আসলে কি বলবেন? জি, আপনাকে ধন্যবাদ এবং সেলিম ভাইকে আমি শুভেচ্ছা জানাই। এই যে ঘটনাগুলোর কথা আপনারা বললেন, আপনি বললেন, এগুলো খুবই দুঃখজনক। বাংলাদেশে যারা এই ধরনের রাজনীতি কিংবা সরকারের সাথে সংশ্লিষ্ট থাকে, তারা এই ক্ষমতার অপব্যবহার করে এই কাজগুলো করে, এবং তারই কিছু দুঃখজনক নজির আমরা এই 3টা ঘটনার ক্ষেত্রে দেখেছি। একটা যার কথা বলেছেন আসিফ মাহমুদ ভুঁইয়া, তো তিনি এখন সরকারের উপদেষ্টা, আমাদের দলের কেউ নন, কিন্তু তিনি এই গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে এসেছেন এবং তার এই ঘটনায় কোনো সংশ্লিষ্টতার এখনো পর্যন্ত তো আমার কাছে এই তথ্য নাই। তার এপিএস এই মানে তার জায়গাটা ব্যবহার করে এটা করেছেন কিনা, মানে আমি অমুকের এপিএস, এটা বললেও কিন্তু বাংলাদেশে অনেক কিছু হয়, অনেক কিছু করা সম্ভব। তো এইটা করে তিনি করেছেন কিনা সেটা তদন্ত করে বলা যাবে, এবং তাকে তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমাদের দলের যিনি এসেছেন তার বিরুদ্ধেও দলের সবারই প্রচন্ড আপত্তি, এবং আমরা এটা গোপন করি নাই। এবং যেহেতু এখন তাকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার ঘটনাগুলো একটা ইন্টারনাল তদন্তের মধ্যে পড়েছে, ফলে আমি তদন্ত হওয়ার আগ পর্যন্ত এই ব্যাপারে চূড়ান্ত কথা বলবো না। তবে যে কথাগুলো শোনা যাচ্ছে, যে অভিযোগগুলো শোনা যাচ্ছে, এগুলো খুবই ভয়ঙ্কর, এবং আমরা এটা আশা করি না যে আমাদের দলের কেউ এই ধরনের কোনো অভিযোগে তার বিরুদ্ধে হবে। তো এই কারণে আমরা একটা শৃঙ্খলা কমিটি করেছি, যে যেন আমাদের দলের কারোর বিরুদ্ধে এই ধরনের কথা আসে, কারণ এরকম অনেক অ্যাম্বিশাস লোক, এখন যেহেতু একটা অপেক্ষাকৃত ভালো সময় বলবো আমি, তো অপেক্ষাকৃত ভালো সময়ে অনেকেই আসবে একটা রাজনৈতিক দলের মধ্যে। আমাদেরও আরো মানে কাউকে রিক্রুট করার প্রসেসটা আরো সলিড হতে হবে, কিন্তু তবু এর মধ্যে দিয়ে কেউ মানে যে কোনো ধরনের অপকর্মের মধ্যে যুক্ত হতে পারে। আমরা একটা সিস্টেম ডেভেলপ করার চেষ্টা করেছি, বা এখনো পর্যন্ত আমরা বলবো যে অনেকাংশই করে ফেলেছি, যে একটা হচ্ছে দলের শৃঙ্খলা বিধি, আর একটা হচ্ছে এই ধরনের অভিযোগ আসলে সেটা একটা প্রপার তদন্তের মধ্যে দিয়ে যেন আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারি। তো সেটা আমরা করেছি, এবং যিনি তানভীর সাহেব, তার বিরুদ্ধেও আমরা অলরেডি আমাদের কার্যক্রম শুরু হয়েছে বা তদন্ত চলছে, এবং আমরা আশা করি যে তার বিরুদ্ধে অভিযোগগুলো যদি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা, এখন তো একটা সাময়িক ব্যবস্থা নেওয়া হয়েছে, একটা মানে চূড়ান্ত ব্যবস্থা তার বিরুদ্ধে হয়তো নেওয়া হবে যদি অভিযোগগুলো প্রমাণিত হয়। সংগঠনের ক্ষেত্রে আপনারা আসলে কোন নীতি অনুসরণ করছেন এসব ক্ষেত্রে? যেমন আমরা দেখছি যে আপনাদের একজন বড় নেতা সার্জিস আলম, তিনি যখন 150টি গাড়ি নিয়ে সেখানে গেলেন, সেটি নিয়ে আপনাদের দলের ভিতরে অনেক সমালোচনা হয়েছে। আমরা যখন দেখলাম যে আপনাদের একজন দলের বড় নেতা, উনি একটি বিরাট অফিসে বসে বিরাট করে একটু সিগনেচার দিয়ে একটু ছবি তুলছেন, সেটাও আপনাদের দলের মধ্যে অনেক সমালোচনা হয়েছে। আপনারা কি এগুলি দল থেকে উৎসাহিত করছেন, নাকি আপনারা দলের মধ্যে এগুলি প্রশ্নবিদ্ধ করছেন? আপনারা কি মনে করছেন যে আপনারা এরকম একটা দল হবেন যে যেমনি ইচ্ছা সে তেমন করুক, নাকি আপনাদের একটা নির্দিষ্ট একটা নীতিমালা বা গাইডলাইন আপনাদের আছে? আপনারা যে আমাদের পরিষ্কারভাবে আমরা চাই যে আমাদের দলের যারা নেতাকর্মী বা বিশেষত যারা কেন্দ্রীয় নেতা, এমনকি মহানগর বা জেলা পর্যায়ের নেতা, তারা যেন কোনো ধরনের অপকর্ম কিংবা এই ধরনের কর্মকাণ্ডে যেন না জড়ায়। তো সেই ক্ষেত্রে আমরা একটা প্রপার গাইডলাইন করেছি, এবং সেটা ইতিমধ্যেই আমাদের সংগঠনের নীতি নির্ধারণী ফোরামে প্রস্তাব করা হয়েছে। এটা আমরা একটা ওথ নেওয়ার ব্যবস্থা হবে আমাদের, এবং সকল সংগঠনের সকল সংশ্লিষ্টরা এটাতে সাইন করবেন যে তিনি যদি এই নীতিমালা ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে আসলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যাবে। তো এখন যে এই ইন্টারিম পর্যায়ে এগুলো ঘটছে, এটা ঘটছে তার কারণ হলো যে চারপাশে এত টোপ এবং এত ধরনের এখন প্রলোভন, যেহেতু একটা নতুন সময় এবং এত ধরনের প্রলোভন, অনেকেই প্রলোভনে হয়তো জড়িয়ে যাচ্ছে কোনো একটা টোপের ফাঁদে পড়ে, যারা রাজনীতিটাকে এরকম পয়সা বানানো কিংবা রাজনীতিকে মনে করেন যে একটা ক্ষমতা ব্যবহার করে নিজে ফুলে ফেপে ওঠা, তারাই সাময়িক সময়ের মধ্যে এই সুবিধাগুলো নেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা আমাদের দলের দিক থেকে খুবই স্ট্রিক্ট। আমাদের দলে কারো বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগ উঠলে তাকে কোনোভাবেই এই দলে রাজনীতি করতে দেওয়া হবে না, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্য যেটা বলেছেন যে শোডাউনের প্রশ্নে, এটা আমরা অনেকবার বলেছি যে আমাদের ক্ষেত্রে দুটো ডিলেমা তৈরি হয়েছে। একটা হচ্ছে আমরা বলছি একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা, আবার আমরা যখন স্থানীয় পর্যায়ে যাচ্ছি তখন ইতিমধ্যেই অন্তত দুটো শক্তিশালী দলকে আমাদের মোকাবেলা করতে হচ্ছে, একদিকে বিএনপি, একদিকে জামায়াত ইসলাম। আমরাও তো আসলে তাদের সাথে প্রতিযোগিতা করে ফার্স্ট পজিশনটা নিতে চাই। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের অনেকের মধ্যে এরকম একটা চাপ তৈরি হচ্ছে যে কিভাবে আমি দ্রুত মানুষের কাছে পরিচিত হব, কিভাবে বা আমাকে যে একটা গ্রহণযোগ্য জনপ্রতিনিধি হিসেবে মানুষ মনে করবে, সেটার জন্য আমাকে কি করতে হবে। তখন কারো মনে হচ্ছে যে আমাকে হয়তো এমন একটা কিছু করতে হবে যে যার মধ্যে দিয়ে আমি দ্রুত অ্যাটেনশন পাবো। তো সেই ক্ষেত্রে আমাদের দলের একটা সাম্প্রতিক আমাদের আহ্বায়ক এবং সদস্য সচিব তারা একটা নির্দেশনা দিয়েছেন সংগঠনে, যে
আপাতত আমরা কোনো আসন কেন্দ্রিক কোনো ধরনের তৎপরতা চালাবো না। আমাদের এখন প্রধান কাজ হচ্ছে সংগঠন বিস্তৃত করা এবং সেটা পুরো দেশে সংগঠন বিস্তৃত করতে হবে। এর মধ্যে দিয়ে আমরা নিবন্ধনটাও অর্জন করবো, মানে নিবন্ধনের যে শর্তগুলো আছে সেটা অর্জন করতে হবে। যেগুলো ঘটেছে, যতটুকু ঘটেছে এটা যেন না ঘটে, এই কারণে আমরা আমাদের সকল সংগঠকদের, যে সার্জিস আলম নিজেও আমাদের মানে অন্যতম প্রধান সংগঠক, তিনি উত্তরাঞ্চল সামলাবেন, তো একদম সবার প্রতি এই নির্দেশনা যে আপনারা জেলা ভিত্তিক কাজ করবেন, কোনো আসন ভিত্তিক এখন কাজ করবেন না। কারণ আমরা দলের তরফ থেকে বলে দেই নাই যে আপনি অমুক আসনের জন্য এলিজিবল কিংবা অমুক আসনের জন্য, এরকম আসন ভিত্তিক কোনো কিছু ডিস্ট্রিবিউশন এখন আমাদের দলে হয় নাই। আপনাদের কাছে যে অনেক প্রলোভন আসতেছে এই কথা কিন্তু আমরাও বাইরে থেকে অনেক শুনতেছি, সেলিম ভাইও নিশ্চয়ই শুনেছেন, সেলিম ভাই নিশ্চয়ই এটা পরে বলবেন। এর কারণ কি আপনাদেরকে বললে লাভ হইতেছে সেই জন্যই তো, মানে আপনারা হচ্ছে কোন একটা তদবির আপনাদের কাছে আসে, আপনাদেরকে বললে কখনো আপনারা টাকা না নিয়া, কখনো টাকা নিয়া, কখনো আমাকে ভালোবাসিয়া আপনারা এই ফোন করেন, তখন এটা কাজ হয়ে যায়, তাই তো? বিকজ এটা আপনাদের না দেখেন, না এরকম না, আমাদের কাছে যে অনেক তদবির আসে ব্যাপারটা সেরকম না। কেউ এরকম প্রলোভনে ফাঁদে পড়তে পারে বলে আমি আন্দাজ করছি, কারণ এরকম যদি একটা ঘটনা শোনা যাচ্ছে। আচ্ছা, কিন্তু অন্যান্য মানে এখন পরিস্থিতিটাই এমন, এখন একটু আগে আপনার এখানে আলাপ হচ্ছিল শুরু করার আগে, যে পরিস্থিতিটাই বাংলাদেশে এমন যে প্রচুর মানুষ প্রচুর ধরনের তদবির করছে, সবাই সবার জন্য তদবির করছে যে যেভাবে পাচ্ছে, এবং এটা শুধু এনসিপির কাছে তদবির আসে ব্যাপারটা এরকম না, আরো এর অন্তত 4-5 গুণ বেশি তদবির আসে বড় রাজনৈতিক দলগুলোর কাছে, এবং তারা এটাকে কিভাবে ব্যবহার করে সেই কিছু কথা আমরাও শুনতে পাই। আমাদের দিক থেকে দেখেন আমার কাছে অনেক সময় অনেকে বিপদে পড়ে আসে, যেমন আজকে কালিয়াকৈরের একটা ঘটনা, আমি একটা খুবই দরিদ্র পরিবার, তার একটা মেয়ের সাথে খুবই বাজে একটা ঘটনা ঘটেছে, তিনি আমার কাছে চাচ্ছেন যে তিনি কিভাবে আইন আদালত করবেন তিনি জানেন না, তো আমার কাছে তিনি একটা সহযোগিতা চেয়েছেন। তো সেক্ষেত্রে আমি আমাদের কালিয়াকৈরে যিনি আছেন দায়িত্বশীল, তার সাথে আমি যোগাযোগ করিয়ে দিয়েছি। এটাকে অবশ্য তদবির বলা যাবে না হয়তো, এটা একটা তিনি বিপদে পড়ে এসেছেন, এরকম কিছু বিপদে পড়েও কিন্তু আমাদের কাছে আমার মনে হয় আপনার বক্তব্য পরিষ্কার। আমি এই ব্যাপারে একটু শেষ প্রশ্ন করি, আপনি একটু অল্প করে যদি এটার একটু উত্তর দেন এই একই প্রসঙ্গে, তারপর আমরা আবার একটু সেলিমের কাছে যাবো। যে গত শুক্রবার আপনাদের 9 ঘন্টার মিটিং হয়েছে আপনাদের প্রধান কার্যালয়ে, পত্রপত্রিকাগুলিকে দীর্ঘ বলে, আমি বলি যে দীর্ঘ বা লম্বা না, সময়টা 9 ঘন্টা, এটা আপনারা 90 ঘন্টাও করতে পারতেন। সেই সূত্র ধরে প্রথম আলো একটা প্রতিবেদন করে, যেখানে প্রথমে বলা হয়েছিল মিটিং এ জনাব সার্জিস এবং জনাব হাসান আব্দুল্লাহর বিলাসী জীবনে প্রশ্ন করা হয়েছে, সম্প্রতি তারা দুজনে কেন দুদকে গিয়েছিল সেই নিয়ে নাকি প্রশ্ন করা হয়েছে। প্রতিবেদক হাসান আব্দুল্লাহর সাথে যোগাযোগের চেষ্টা করে পাননি। প্রতিবেদন প্রকাশের পর জনাব হাসান আব্দুল্লাহ সব অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে এক ধরনের হুঁশিয়ারি দেন, আলটিমেটাম দেন, তারপরে পত্রিকাটি তার সংবাদ বদলে ফেলে। আপনি কি আমাদের একটু বলবেন, প্রথম কথা হলো যে পত্রিকার জায়গা থেকে আগে যে মিটিং এ আসলে এই ধরনের কথা বলা হয়েছিল কিনা, এই ধরনের প্রশ্ন তোলা হয়েছিল কিনা, কারো বিরুদ্ধে এরকম কথা বলা হয়েছিল কিনা 9 ঘন্টা লম্বা মিটিং এ, আপনাদের মধ্যে নিজস্ব ক্ষোভ নাকি বাইরের কিও দেখা গেছে? আপনি যদি একটু ছোট করে বলেন তো। মানে 9 ঘন্টা মিটিং, মানে লম্বা মিটিং হয়েছে এটা সত্য, এবং সেখানে আমাদের এটা ঈদের পরে প্রথম জেনারেল মিটিং, অনেকগুলো বিষয়ে কথাবার্তা হয়েছে। তার মধ্যে আমাদের প্রধানত কথা হয়েছে আমাদের কিভাবে সংগঠন বিস্তৃত করব, কিভাবে জেলা কমিটিগুলো হবে, কিভাবে আমরা নিবন্ধনের শর্ত অর্জন করব, এগুলো নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে এই যে কথাগুলো সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের যে অভিযোগগুলো এসেছে কারোর ব্যাপারে, সেগুলো নিয়ে কথা হয়েছে। কিন্তু এখানে যেটা প্রথম আলো নিউজে যেটা আমাদেরকে অবাক করেছে, যে এখানে কিন্তু হাসনাতের বিরুদ্ধে কোনো কথা আসে নাই, যে হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো কিছু। তারা বলেছেন যে 5 জন, আমাদের কোনো 5 জন নেতার সাথে নাকি তারা কথা বলেছেন, কিন্তু এটা কমপ্লিটলি আমাদের কাছে খুবই অবাক লেগেছে যে এরকম কোনো হাসনাত নিয়ে কোনো আলোচনাই হয় নাই। সার্জিসের শোডাউন নিয়ে যে সমালোচনা কিছু হয়েছে সোশ্যাল মিডিয়ায়, মানুষ যেটা পছন্দ করে নাই, এই কথাটা প্রসঙ্গটা তোলা হয়েছে, বিলাসী জীবন নিয়ে কোনো আলোচনা হয় নাই। আর যিনি আরেকজন আছেন তানভীর সাহেব, তার যে অভিযোগগুলোর কথা বললেন, তার অভিযোগের ব্যাপারে তার কাছে আমরা ব্যাখ্যা চেয়েছি ওই মিটিং এর মধ্যে, এবং সেটা নিয়ে কথাবার্তা হয়েছে। কিন্তু নিউজটা খুব আমার কাছে, মানে অন্তত প্রথম আলোর কাছ থেকে এই নিউজটা আসবে এরকম আমি ভাবি নাই। তার কারণ হলো একটা সংগঠনের জেনারেল মিটিং যখন হয়, ওই সংগঠন কিছু জিনিস নিজেদের মধ্যে রাখতে চায় আর কিছু জিনিস পাবলিক করে। তো ধরুন আমরা যেটা প্রেস রিলিজ দিয়ে জানাবো সেটা হচ্ছে আমরা এই কথাগুলো জানাতে চাই, আর কিছু জিনিস আছে আমরা ইন্টারনালি ডিল করতে চাই। হ্যাঁ, এবং আমি যখন এই যে সংবাদপত্রের রিপোর্টারদের দায়িত্বই তো যেটা আপনারা জানাতে চান না সেটা জানানো। যদি আপনি প্রেস রিলিজে যেটা জানাবেন তার জন্য তো সাংবাদিক দরকার নাই, আমার মতো দুই একটা পিআর এর লোক হলেই হবে, পাবলিক রিলেশনসের লোক হলেই হবে, দ্যাটস ফাইন। কিন্তু আপনি যখন মানে আমার কোনো নেতার কাছ থেকে কোনো ইনফরমেশন পেয়ে সেটাকে আবার একটু বিকৃতভাবে উপস্থাপন করছেন, তখন তো একটা সমস্যা। সেটা বিকৃতভাবে উপস্থাপন করেছেন কিনা সেটা তো হচ্ছে অবশ্যই প্রশ্ন। আরেকটা জিনিস আমি বলি খালেদ ভাই, এরকম আরো একটা প্রধান সারির দৈনিক তারা একবার নিউজ করলো, যখন আমাদের জাতীয় নাগরিক কমিটিতে যখন জুনায়েদ ছিলেন, তাকে নিয়ে নাকি মিটিং এ আপনার তার প্রশ্নে নাকি সংগঠনের দ্বিধাবিভক্তি তৈরি হয়েছে, যেটা একেবারে কমপ্লিটলি ফেব্রিকেটেড ছিল। কারণ ওই মিটিং এ আমি দায়িত্ব নিয়ে বলতে পারি জুনায়েদ কোনো এজেন্ডাই ছিল না, কিন্তু তারপরেও এভাবে নিউজটা করা হয়েছে। তখন আমরা যখন রিজয়েন্ডার দিলাম যে জুনায়েদ তো আমাদের মিটিং এ কোনো আলাদা করে কোনো এজেন্ডাই ছিল না, তখন কিন্তু এই পত্রিকা স্বীকার করতে বাধ্য হলো যে হ্যাঁ আসলে আমরা পরে খবর পেয়েছি আমাদের সোর্সের কাছ থেকে যে জুনায়েদ কোনো এজেন্ডা ছিল না। তবু তারা ওই যে নিউজ করার যে প্রক্রিয়া সেটা থেকে কিন্তু তারা সরে আসে না। তো আমি এটা কথা বলছি যে ধরেন আমাদের সংগঠনের কারো কাছ থেকে আপনি গোপন একটা কিছু জানলেন, সেটা নিউজ করে দিলেন, এটা আসলে কতটুকু আমি জানি না যে সাংবাদিকতা গোপনে জানলে না। আমি আপনাকে আমার কথা যদি আপনার মানে আমি 1993 সাল থেকে সাংবাদিক করাই। আমার আন্ডারস্ট্যান্ডিং অফ সাংবাদিকতা হচ্ছে যে যদি একমাত্র আমার দায় হচ্ছে পাবলিক ইন্টারেস্টের কাছে, আপনার কাছে থেকে যদি কোনো তথ্য আমি অফ দ্য রেকর্ড জানি, অবশ্যই এটা আমি জানাবো না, কিন্তু কোনো তথ্য যদি আমাকে ভিতরের কোনো সোর্স জানায় এবং এটা যদি আমি ভেরিফাই করি, আমি এটা জানতে পারি যেটা সত্য, এটা আপনার পছন্দ হোক না হোক, এটা আমার জানাইতেই হবে, এটা আমার সাংবাদিক হিসাবে এটা আমার দায়িত্ব, আমার কিছু করার নাই। মানে এতে আপনি আমাকে কম ভালোবাসবেন, এখন আমি আর কি করবো, একটু গ্রিস আমার নিতে হবে, বাট আপনি ঠিক আছে সেটা না খালেদ ভাই, মানে একটা হচ্ছে যে তথ্যটা তো সত্য হতে হবে। এখন তুষার, আপনি একজন রাজনীতিবিদ, আপনার ফ্যাক্ট আর আরেকজনের ফ্যাক্টের মধ্যে একটু রসমন
ইফেক্ট থাকার কথা, যে আপনি যেটাকে ফ্যাক্ট মনে করছেন আরেকজন থেকে সেটাকে ফ্যাক্ট নাও মনে করতে পারে, কিন্তু কোনো কিছু যদি হাসনাতকে নিয়ে হাসনাতের বিলাসী জীবন নিয়ে কোনো কথা হয় নাই, এটা তো সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। প্রথম আলো তো কোনো ধরনের কোনো ডিসক্লেমার না দিয়েই সব ইয়াটা বদলে দিয়েছিল, তারও 3 ঘন্টা পরে তারা মানে অন্য আরেকটা ছোট্ট করে একটা সংশোধনী দিয়েছে। এটা অবশ্যই এটা ঠিক যে প্রথম আলো নৈতিকভাবে এখানে স্ট্যান্ড নিতে পারে নাই, তার কোনো ক্লিয়ার অবস্থান নাই। সে যদি আপনাদের রাজনৈতিক দলের কাছ থেকে নথি স্বীকার করে থাকে সেটাও তার দুর্বলতা, আর যদি সে সত্য অসত্য করে সেটাও তার দুর্বলতা, পুরো প্রক্রিয়া দুর্বল। কিন্তু হাসনাতকে নিয়ে কোনো হাসনাতের বিলাসী জীবন বা এই ধরনের কোনো প্রসঙ্গই ওঠে নাই। তাহলে এইটা যখন আপনি ডিফেন্ড করতে পারলেন না, আমি যখন খালেদ ভাই যখন আপনি প্রশ্ন করলেন, আমি যখন বললাম যে না এটা আমাদের মিটিং এর কথাই ছিল না, তখন আপনি যদি ডিফেন্ড করতে না পারেন তখন কিন্তু আপনার জায়গাটা প্রশ্নবিদ্ধ হয়। আমি অ্যাবসলিউটলি, কিন্তু দ্য ওয়ে সংবাদ মাধ্যমকে ডিল করা হচ্ছে সেটা নিশ্চয়ই আপনারা আরেকটু ভাববেন, এবং আপনাদের দলের মধ্যে থেকে যা কিছু আছে বা যেসব কথাগুলি বাইরেও বলা হয়েছে সেসব কথাগুলির এক ধরনের ব্যাখ্যা একটা জায়গা থেকে আমরা দাবি করি। আমি শুধু প্রশ্নটা করে রাখি, জনাব হাসান আব্দুল্লাহ আরেকটা স্ট্যাটাসে বলেছিলেন রয়ের সাথে আলোচনা করে এসে আমাদের ব্যাপারে কোনো প্রশ্ন বা ইলেকশনের ব্যাপারে কোনো প্রশ্ন করা ঠিক হবে না, এরকম একটা লাইন তিনি বলেছিলেন। আমরা একটু বলতে চাই রয়ের সাথে কে মিটিং করেছেন এবং এখানে কোথেকে আসলো, এখানে ইলেকশনের প্রশ্ন কোথেকে আসলো। আমি যদি এখন ইলেকশনের কথা বলি সেটা তো এই রয়ের কথাই বলা হবে কিনা, আপনারা একই বিড়াল বারবার বা একই কি জানি শিয়াল কুমির কি জানি একটা বারবার দেখাচ্ছেন কিনা সেটাও আপনারা একটু দেখবেন। আমি একটু জনাব সাদাত হোসেন সেলিম আপনার কাছে আসি। সেলিম ভাই, আপনি নিশ্চয়ই জানেন যে গত 15 বছরের শাসনের ভুল ত্রুটি, গত 3টি নির্বাচনে কারচুপি, জুলাই আগস্টের নিপীড়ন, হত্যাকাণ্ড নিয়ে আওয়ামী লীগের কারো মধ্যে আমি এখন পর্যন্ত কারোর মধ্যে আত্মসমালোচনা দেখি নাই, অনুশোচনা দেখি নাই। এজ ইফ কেউ মারা যায় নাই জুলাই আগস্টে, এজ ইফ আওয়ামী লীগ গত 15 বছরে কোনো ধরনের অনৈতিক কোনো দুর্নীতি কিচ্ছু করে নাই, এজ ইফ শুধু ষড়যন্ত্রের কারণেই হঠাৎ করে তাদেরকে দেশ থেকে চলে যেতে হয়েছে। আমরা যারা আওয়ামী লীগের এইগুলি জিনিসই শুধু বলি, আওয়ামী লীগের পক্ষ থেকে মানে কি বলে সাইবার স্পেস এবং অন্যান্য জায়গায় অনেক আক্রমণের সম্মুখীন হই, কিন্তু আমরা আসার জায়গাটা তখন আরেকটু হতাশাময় দেখি যখন আমরা দেখি বিএনপির মধ্যেও আসলে কোনো রকম এই 15 বছর থেকে কোনো রকম কোনো শিক্ষা দেওয়ার কোনো জায়গা নেই। সামান্য সংস্কারের প্রশ্নে, বিশেষ করে আমি অন্য সংস্কারের দিকে যেতে চাই না, যে সংস্কারটা মানলে কোনো লস নাই, কোনো অসুবিধা নাই, যেটা সবচেয়ে যৌক্তিক সংস্কার, যে একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, এইটার ক্ষেত্রে বিএনপি আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এই যে মানে বিএনপির অবস্থান, আপনাদের অবস্থানের কারণ কি? আসলে দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হলে কি লস? সেলিম ভাই আপনি বলেন তো, আপনি কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন? আচ্ছা, আমি প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হলো যে আসলে তো আমাদের অসংখ্য বন্ধু বান্ধব, আমি তো সাংবাদিক মহলে খুবই আমার যোগাযোগ আছে, এবং আপনার প্রায় হেড অফ নিউজ বলেন অথবা মানে প্রধান বার্তা সম্পাদকদের সাথে কথা হয়, অথবা অনেক সংবাদপত্রের প্রকাশক মালিকের সাথে কথা হয়। তো তারা আসলে যে মানে ভয়ে এখন অনেক কিছু লিখতে পারছেন না, তারা অনেক কিছুই জানেন কিন্তু তারা ভয় লিখছেন না। প্রথম আলোর মতো পত্রিকায় যখন সংবাদ পরিবর্তন হয়ে যায়, কারণ 10 মিনিটের নোটিশে প্রথম আলোকে একদম মাটিতে মিশিয়ে দেওয়ার মতো ক্ষমতা এখন ওনারা রাখেন, যে কারণে কোনো পত্রিকা এবং কোনো টিভিতেই ওনাদের কোনো সংবাদ আসে না, কিন্তু আমরা অনেক কিছু জানি, সাংবাদিকরা অনেক কিছু জানে। এটা সেলিম ভাই আমি আপনার সাথে কিভাবে একমত হই, আপনি কি মনে করেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, বিএনপি যখন ক্ষমতা ছিল, আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল, তাদের থেকে অনেক বেশি পাওয়ারফুল এনসিপি তাদেরকে মাটির সঙ্গে ধুলার সঙ্গে মিশাই দিবে? না, ওরা তো বাংলাদেশের ইতিহাসে কোন দিন একটু থ্রেট ছিল না সংবাদ মাধ্যমের প্রতি? বিভিন্ন ভবন অথবা বিভিন্ন মানে বাড়িঘর মাটির সাথে মিশিয়ে দিয়ে তারা এক ধরনের যে মব জাস্টিস সৃষ্টি করেছে, এটা কিন্তু একটা ভীত সন্ত্রস্ত করে রেখেছে সংবাদপত্র সহ অনেকগুলো প্রতিষ্ঠানকে, সরকারি বলেন আর বেসরকারি প্রতিষ্ঠান বলেন, এগুলো তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এটা আমি একদম নিঃসন্দেহে বলতে পারি, তাদের আতঙ্কে অত্যন্ত আতঙ্কিত। এখন তাদের ক্ষমতা কতটুকু আছে নাই সেটা বড় কথা নয়, বড় কথা হলো যে মানে তারা একটা আতঙ্ক সৃষ্টি করতে পেরেছে যে তাদের বিরুদ্ধাচরণ করলে তারা। আমি আপনার একটা কথা বলি, প্রথম আলোর কাছে যদি এই তথ্য 100% থাকতো যে হাসনাতের বিলাসী জীবনের কথা হয়েছে, প্রথম আলো এই স্টোরি তুলতো না, আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি। প্রথম আলো দুর্বল হতে পারে, প্রথম আলো এখন এত দুর্বল না সেলিম ভাই, এবং প্রথম আলোর হাত দেওয়া এত সহজ না। আমি চাই না প্রথম আলোকে হাত দেওয়া, ওরা যতই গলাবাজি করুক, হুমকি ধামকি দেখ, আমি জানি তো মানে এইটা যদি প্রথম আলো যদি নিউজটা ঠিক হইতো, প্রথম আলোটা তুলতো না, যত হুমকি দেখ না। ঠিক আছে, তারপরেও মানে তারা স্বস্তি বোধ করে নেই বলেই তারা আসলে এটা না, নিউজটা সত্যতা নিয়ে আমার সন্দেহ আছে। সত্য হাসানাতের সত্য বিলাসী জীবন নিয়ে আমাদেরও কিছুটা কথা আছে, কারণ তাকে এক পোশাকেই দেখি এবং তাকে অন্যদের চাইতে আমরা আলাদাভাবে দেখতে চাই এবং আমরা সেভাবেই তাকে দেখবো বলে আশা করছি। না, ও আবার ইন্টারেস্টিং বলে গেছেন উনি, আর কি ও বলাটা ঠিক আছে না, উনি আবার বলেছে আপনার মতো 1000 খালেদ মুহিদ্দিন আছে যারা আমার গাড়ি দেয়। বিশাল ব্যাপার। আমি মনে মনে বলি যে এবং অপসংস্কৃতিতে তারাও যে অভ্যস্ত হয়ে গেছে, 1000 লোক যে তাদেরকে গাড়ি দিলে তারা গাড়িতে চড়বে, এই জিনিসটা প্রমাণ হয়ে যাওয়ার কারণে গাড়িটা দেয়। তাদেরকে একজনের গাড়ি দেওয়ার পরে যদি সে গাড়িটা ফেরত দিয়ে দিত যে না আমি এই গাড়িতে চড়বো না, তাহলে আর দ্বিতীয় ব্যক্তি তাদেরকে গাড়ি দেওয়ার ব্যাপারে আপনার সাহস পেত না এবং আমরা একটা নতুন দিশার সন্ধান পেতাম, নতুন বন্দোবস্তের দিকে আমরা ধাবিত হতাম। যাক, এখন যে সংস্কারের কথাটা বলছেন, সংস্কারের ব্যাপারে তো আমরা সংস্কার চাই। আপনার বিএনপি 2000 আজকে থেকে আরো 2.5 বছর আগে 27 দফা সংস্কারের দাবি তারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে পেশ করেছে। পরবর্তীকালে আমাদের প্রায় 40টি রাজনৈতিক দলের সাথে একাধিকবার বৈঠক করে আমরা 31 দফার একটা সংস্কার প্রস্তাব আমরা উত্থাপন করেছি। সেখানে বলা হয়েছে যে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, কিন্তু যেমন আমাদের বিভিন্ন ব্যবসায়িক যে 31 দফার মধ্যে আছে একাধারে
পরপর না একাধারে পরপর দুইবার প্রধানমন্ত্রী হতে পারবেন। বাংলাদেশের বিভিন্ন মানে সামাজিক ক্লাব এবং বিভিন্ন মানে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোতে আছে পরপর দুইবার বা তিনবারের বেশি কেউ ইসি মেম্বার হতে পারবেন না, পরপর দুইবারে বা তিনবারের বেশি কেউ আপনারা প্রেসিডেন্ট হতে পারবেন না। যদি পরপর দুইবারের বেশি হতে পারেন, পর 5 বছর পরে বা 4 বছর পরে আবার হতে পারবে, এই ধরনের একটা নিয়ম আছে। বাংলাদেশে পরপর দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটা এমন কি সংস্কার? এটা করলে এটা বিরাট বড় সংস্কার ভাই। আমি আপনাকে বলি এটা অনেক বড় সংস্কার। এইটা যদি সংস্কার না হয়, আমরা দেখতে পাচ্ছিলাম যে শেখ হাসিনা সম্পর্কে বলা হয় যে তার বিকল্প কি, যদি সংবিধানে এটা থাকা, এবং বিকল্প কি বলতে বলতে কিন্তু 3টা খারাপ ইলেকশন করা হয়েছে, একটা ফেসিবাদী একটা রাজনীতির একটা সূচনা করা হয়েছে। আমি বা এটা আপনি আমাকে বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকার পরে উনি অবসরে চলে যাবেন বা উনি পার্টিকে নেতৃত্ব দিবেন, উনি দেশের জন্য আলাদা করে কাজ করবেন, বাংলাদেশের সবচেয়ে বড় দূত হবেন, উনি তো অনেক কাজ, উনি আরো কোনো আমার ব্যক্তিগতভাবে পরপর দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এটার প্রতি সম্পূর্ণ সমর্থন আছে। এমনকি আমি বারবার বলি যে পরপর দুইবারে বেশি বা মোট দুইবারে বেশি সংসদ সদস্য হতে পারবেন না, এটার প্রতি আমার সমর্থন আছে। কারণ আমরা একজন দেখি যে 7 বার 8 বার 6 বার করে সংসদ সদস্য হওয়ার পরে তারপরে তিনি তার ছেলের হাতে আপনার সেই নগদ প্রদান করেন, অথবা তার মেয়ের হাতে করেন, অথবা মেয়ের জামাই কাছে করেন। এই যে পারিবারিকভাবে তারা কোনো কর্মীদেরকে উঠতে দেন না, আমি এটার বিরুদ্ধে। এছাড়া আপনি যদি আমাদের পাশের দেশে দেখেন, জ্যোতি বসু 5 কি 6 বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছিল, প্রায় 6 বারের মতো। মমতা ব্যানার্জি ইতিমধ্যে মনে হয় 4 বারের মতো মুখ্যমন্ত্রী হয়েছেন। ভারতের বিভিন্ন প্রদেশে 3-4 বার পর্যন্ত মুখ্যমন্ত্রী হতে পারছেন। তো সুতরাং আমরা বাংলাদেশে প্রবেশ করব, তো প্রদেশের মধ্যে মুখ্যমন্ত্রী আপনিও হয়েন 3-4 বার, কিন্তু প্রধানমন্ত্রী পদটা হেড অফ স্টেটে পদটা 2 বারে রাখেন সেলিম ভাই। না, এটা 2 বার আমরা আমাদের কাছে এটা ভালো, আপনাদের জন্য ভালো। আমরা 2 বারের জন্য আমরা পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী চাইবো না। এটা যখন আমাদের সাথে আলোচনা করবে আমরা এটার পক্ষে একমত থাকবো, অধিকাংশ রাজনৈতিক দলই এটার প্রতি একমত থাকবে। এটা কিন্তু খুব যে মৌলিক সংস্কার, আমি এটাকে মৌলিক সংস্কার মনে করি না। পরপর 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকা উচিত নয়, এটা আমি মনে করি, এটা আমি বিশ্বাস করি এবং এটা আমি ধারণ করি। কোন সংস্কারটা নিয়ে আপনার কাছে মনে হয় যে মৌলিক সংস্কার এবং এটা করা উচিত না, এটা নামই এখন আনা উচিত না? মানে আমরা তো প্রতিদিনই বিভিন্ন জায়গায় দেখতেছি, আপনি একটু বিশ্লেষণ করে বলবেন যে এই সংস্কারগুলির মধ্যে কোনটা আপনার সবচেয়ে চোখে পড়তেছে যে না এটা একদম হওয়াই যাবে না? আমার তো বারবার মনে হচ্ছে 2 বার একাধারে প্রধানমন্ত্রী, 2 বার পরপর প্রধানমন্ত্রীটাই বেশি আলোচনায় আমার চোখের মধ্যে লাগছে, আর বাকি তো সবাই একই আছে। এটা আলোচনার মধ্যে রাখতেছে, কিন্তু সংস্কার কমিশনগুলো যে কি সংস্কার করতে চাচ্ছে এবং কি সংস্কার তারা এই 8 মাস যাবত তাদের মন্ত্রণালয়ের মৌলিক কোনো সংস্কার করতে পেরেছেন কিনা বা গৌণ কোনো সংস্কার করতে পেরেছেন কিনা, এটার কোনো উদাহরণ আমাদের মধ্যে নেই। আপনারা রাজি হইলেই না করবে, আপনারা করতে পারতেছেন কিনা এটা কেন করতেছেন এই সরকারে? আপনারা রাজি হইলে কালকে করে ফেলবে, সাইন করে ফেলবে। সংস্কার করতে তো একটা চিঠি না। দেখুন, আমি বলি স্থানীয় সরকার যে সংস্কারের মানে যে বর্ণনা দিয়েছেন সেটা আমরা 1965 সালে বিডি মেম্বার মানে বিডি মেম্বার বা মৌলিক গণতন্ত্রের মেম্বার আমরা পেয়েছি, যে মেম্বাররা চেয়ারম্যান নির্বাচন করবে। আজকের মানে স্বাধীনতার পর থেকে আমরা 54 বছর যাবত আমরা সরাসরি মেয়র ভোট দিই এবং কাউন্সিলর ভোট দিই। আজকে মেয়রের পরিবর্তে যদি শুধু কাউন্সিলররা মেয়রের ভোট দেয়, তাহলে সেখানে কি পরিমাণ কালো টাকার মানে খেলা হবে আপনি চিন্তা করতে পারছেন? একটা ইউনিয়ন পরিষদের মেম্বার নির্বাচিত হবে, সেই ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান নির্বাচিত করবে, এটা কি মৌলিক সংস্কার? এটা তো কোনো মৌলিক সংসদের মেয়াদ 4 বছর করা, এটা কোনো সংস্কারের মধ্যে পড়ে না। তারপরে আপনার ভোটারের বয়স 1 বছর কমাতে হবে, প্রার্থীর বয়স 2 বছর কমাতে হবে। এই সংস্কারগুলোই আমরা চোখের সামনে দেখছি, এর বাইরে কোনো সংস্কার আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এছাড়া আমি আপনাকে বলি, এই যে 8 মাস পর্যন্ত যেসব মন্ত্রণালয়গুলো আছে, এই মন্ত্রণালয়গুলো তাদের মন্ত্রণালয়কে গতিশীল করার জন্য যে সংস্কারগুলো করা দরকার, সেই সংস্কারগুলো এখনো হয়নি। এখনো আমরা যদি ঢাকা এয়ারপোর্টে আসি, আমাদের একটা লাগেজ পেতে 2 ঘন্টা, আগে 2 ঘন্টা লাগতো, এখনো 2 ঘন্টা লাগে। তো কোনো পরিবর্তন কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি না। আপনার আইনের যে আপনার পাহাড় জমে আছে মামলা। সেলিম ভাই, আপনি আমার মনে হয় যে বেশ কিছু মানে আশার কথা বলছেন, যেগুলি আসলে করতে হলে আমাদের ইফিসিয়েন্সি একটু বাড়তে হবে। এটার সাথে কি আসলে সংস্কারের কোনো যোগ আছে? মানে ঢাকা এয়ারপোর্টে যে আপনি লাগেজ পাইতে 2 ঘন্টা দেরি হচ্ছে, এটাতে মানে প্রফেসর মোহাম্মদ ইউনূসের অনেক বেশি কিছু করার আছে? না, এটা প্রফেসর মোহাম্মদ ইউনূসের না। আমরা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে নিঃশর্তভাবে সমর্থন করেছি এবং আমরা প্রফেসর ইউনূসকে সেই সময় আমাদের প্রফেসর ইউনূস ছাড়া আর কোনো বিকল্প ছিল না। কিন্তু উনি যে উপদেষ্টা মণ্ডলী গঠন করেছেন সেটা দেখে আমরা প্রচন্ড হতাশ হয়েছি, আমরা খুবই আশ্চর্য হয়েছি। এই উপদেষ্টা মণ্ডলীর দ্বারা বর্তমান একটা মানে এই ভয়ানক পরিস্থিতিতে বাংলাদেশে সামাল দেওয়া সম্ভব নয়। শতকরা 90 জন উপদেষ্টাই একটা অবসর জীবন যাপন করতো, তারা দিনে অথবা রাত্রে ঘুমেই তারা কল্পনা করে নেই যে তারা বাংলাদেশের উপদেষ্টা হবে। সুতরাং তাদের থেকে আমরা ভালো কিছু আশা করতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সাথে যতবার আমাদের দেখা হয়েছে, যতবার আমরা বক্তব্য রাখার সুযোগ পেয়েছি, ততবার বলেছি আপনারা উপদেষ্টা মণ্ডলীর পরিধি বৃদ্ধি করেন এবং যারা উপদেষ্টা মণ্ডলী যত সার্ভ করতে পারছেন না তাদেরকে দয়া করে বাদ দেন। তিনি আমাদের এই কথাগুলো একেবারেই কানে নেন। সেলিম ভাই, প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব কি ঠিক আছে? উনি একজন মানে সুইট টকার, উনি ভালো বক্তব্য। ডক্টর সালেউদ্দিন আহমেদ কি ঠিক আছে? ডক্টর সালেউদ্দিন আহমেদ কি ঠিক আছে? আমি যদি আপনাকে সত্যিকার অর্থে বলি, ডক্টর সালাউদ্দিন আহমেদ অর্থমন্ত্রী হিসাবে উনি যে আর্থিকভাবে যে মহা কেলেঙ্কারি ছিল, কাজের বুয়ার নামে 250 কোটি টাকা লোন, চটপটিওয়ালার নামে 300 কোটি টাকা লোন এবং ব্যাংকের মালিকরা যেভাবে ব্যাংককে শোষণ করে আপনার লোনগুলো নিয়ে যেত, সেটার একটা শৃঙ্খলা উনি আনতে পেরেছেন। ব্যাংকিং খাতে একটা শৃঙ্খলা আনতে পেরেছেন। এছাড়া যদি আপনি আমাকে বলেন, আমি আর কোনো মন্ত্রণালয় আর কি চাইছিলেন আপনি? নাম্বার দিতে রাজি নাই। আর কি চাইছিলেন আপনি? বা আর কার আপনি? ডক্টর ওয়াহিদুদ্দিন, আমি 2-4 জন সম্পর্কে জানতে চাই। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কি ঠিক আছে? ডক্টর আসিফ নজরুল কি ঠিক আছে? জনাব আদিলুর রহমান কি ঠিক আছে? সৈয়দ রাজন হাসান, আমি তো দেখি বেশিরভাগ লোক কি ঠিক আছে।
না, আমি আসিফুদ্দিন সাহেবকে বলেছিলাম যে দেখেন আমাদের এখানে দেওয়ানি মামলা বছরের পর বছর আপনার এই দেওয়ানি মামলাগুলো 20-30 বছর পর্যন্ত শেষ হয় না। আপনি যখন ক্ষমতায় এসেছেন আপনি অন্তত একটা বাড়ি দিয়ে দেন যে দেওয়ানি মামলা যেগুলো পুরনো আছে এই মামলা এত বছরের মামলা এত দিনের মধ্যে নিষ্পত্তি করতে হবে, অথবা মামলার জট কমানোর জন্য আপনারা বিচারপতিরা যেন একদম যথাসময়ে এজলাসে বসে এবং সর্বশেষ সময় পর্যন্ত এজলাস ত্যাগ করে আপনি আপনার এই যে মামলা নিষ্পত্তি গতিটা একটু বাড়িয়ে দেন। উনি বলছে আমি করছি, তো আমি তো ওনার থেকে কোনো মৌলিক কোনো আমি কোনো আমি কয়েকদিন আগে আমি পঙ্গু হাসপাতালে গিয়েছি। পঙ্গু হাসপাতাল যে এত নোংরা এবং এত একটা বাজে অবস্থা, স্বাস্থ্যমন্ত্রী তো মৌলিক ওনারা কোনো জায়গায় কিন্তু কোনো চুরি আটকাইছে মনে হয়, চুরির কাছে মনে হয়। আর আমি একটু আপনাকে বলার জন্য একটু বলে রাখি যে 1999 সালে আমার একটা প্রতিবেদন প্রথম আলোতে লিড স্টোরি হয়েছিল, সেখানের মধ্যে আমি বলতে মানে একটা যেটাকে বলে হচ্ছে যে সামারাইজ করছিলাম, আমরা যদি আজকে থেকে স্ক্যান্ডিনেভীয় দেশগুলির মতো ইফিসিয়েন্ট হয়ে উঠি তাহলে আমাদের চলমান মামলাগুলি যেগুলি জমে আছে সেগুলি শেষ করতে 50 বছর লাগবে। সো আপনাদের জমে থাকা মামলা শেষ করা সেটা আপনি হয়তো খুব ভালো জানেন, সেটা এত সহজ নয়। আমি একটু দর্শকদের কথা বলে রাখি, দর্শকদের আমি জানতে চেয়েছিলাম যে কেউ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এমন সংস্কার প্রস্তাবে বিএনপি রাজি না। প্রিয় দর্শক, তাদের অবস্থান সঠিক বলে মনে করেন কিনা? শতকরা 13% দর্শক মনে করছেন যে তাদের অবস্থান সঠিক, শতকরা 87% মনে করছেন তাদের অবস্থান সঠিক নয়। 76,000 দর্শক এখানে ভোট দিয়েছেন। সেলিম ভাই, আপনি দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দর্শকরা যারা আছেন তাদের মধ্যে একটা বড় অংশ এই 2বারের বেশি প্রধানমন্ত্রী হওয়া প্রসঙ্গে তাদের মতামত জানিয়েছেন। আমরা পরে আবার আপনার কাছে আসছি। আমরা একটা ছোট গুচ্ছ প্রশ্ন নিয়ে আবার একটু যাই জনাব সারওয়ার তুষার আপনার কাছে, যে রয়ের সঙ্গে মিটিং করে এসে ইলেকশন নিয়ে কথা বলার কথা আমরা মানব না। জামাতে ইসলামীর আমির ফেব্রুয়ারি মাসের মধ্যে বা ফেব্রুয়ারি মাসের আগে বা রমজানের আগে ইলেকশন চান বলে এই বক্তব্য দেওয়ার পর আমরা এই স্ট্যাটাসটা দেখেছি জনাব হাসনাত আব্দুল্লাহ পক্ষ থেকে। এবং আরেকটি প্রশ্ন আমরা দেখি, আরেকটি প্রসঙ্গে আমি আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, যেটা হচ্ছে জনাব নাহিদ ইসলাম আপনার দলের আহ্বায়ক, তিনি বলেছেন যে প্রশ্নে বিএনপি আছেন, এই সরকারের মধ্যে প্রশ্ন বিএনপির দখলে চলে গেছে, এই সরকার আমলে নিরপেক্ষ নির্বাচন হবে না। আমাদের প্রশ্ন, মাহফুজ আলম এবং আসিম সজীব ভাই এখনো ক্যাবিনেটে আছেন, এনসিপির দিক থেকে তাদের আসলে স্ট্যাটাস কি? তারা কি বিএনপির এজেন্ডাই বাস্তবায়ন করছেন? তাহলে তারা পদ থাকছেন না কেন এখনো? আপনাদের প্রতিনিধি হিসেবে কি সরকারে আছেন? কোনো এক সময় ইলেকশন কাছাকাছি আসলে কি আমরা তাদের দুজনকে বাইরে দেখবো এবং এই সময়টাই কি তারা আপনাদের দলের জন্য আখের গুছাচ্ছেন কিনা? জনাব সারওয়ার তুষার। আচ্ছা, 1 নম্বর কথা, হাসনাত আব্দুল্লাহ ইলেকশনের কথা বলেন নাই। হাসনাত আব্দুল্লাহ বলেছেন একদম, যদি আমি স্ট্যাটাসটা পড়ি, যে রয়ের স্টেশন হেডের